আমরা জানি যে সবসময় ওল্ড ইজ গোল্ড, মানে পুরনোটাই আসল সোনা। এবং যে কোনো রাজনৈতিক দলে এই আসল সোনা যারা হয়, যারা আসল দলের কর্মী হয়, তারাই কিন্তু দলের সম্পদ। সমীরদা, বাংলা নিউজগ্রাফে আপনাকে স্বাগত। আপনি নমস্কার। দীর্ঘদিন ধরে এই বিজেপি সঙ্গে যুক্ত, কাজ করেছেন এবং আপনাকে সত্যি ওল্ড ইজ গোল্ডই বলা চলে। যে প্রসঙ্গটা নিয়ে আমি আজকে যাব সেটা হচ্ছে দমদম এবং খড়দা কেন্দ্রে আপনি দীর্ঘদিন ধরে কাজ করেছেন। আপনি ওখানে স্থানীয় জায়গায়, এলাকায় গিয়েও কাজ করেছেন। একটু যদি বলেন এই দমদম এবং খড়দায় মূলত কি কি বিষয় আছে বা কি কি সমস্যা আছে? বলতে একদম করতে ইচ্ছে করছে যে পুরনো দিনের ইতিহাসটাকে তুলে ধরার। আমরা যখন পলিটিক্সে ঢুকেছিলাম 31 বছর আগে, খড়দা এবং দমদম যে কি দশা ছিল, আমরা সেই জায়গাতে যে পরিবর্তন এনেছিলাম এবং যে পরিবর্তন স্কুলগুলোকে যদি প্রপোজ করা যায়, এবং অনেক পুকুর নালা আছে, অনেক মন্দির মসজিদ যদি দেখা যায়, সেখানে আমরা কাজ করেছি ইন দি সেন্স একদম দাঁড়িয়ে থেকে আমরা কাজ করেছি ওখানে। এবং এখন যিনি ওখানকার দায়িত্বে আছেন, আমি জানি বিরাট বড় নেতা, তৃণমূলের পার্থ বসু চেয়ে অনেক বড় নেতা, কিন্তু পার্থ বসু মানে যে ভাবে উনি এলাকাটাকে চলন পলন করে রেখেছেন, সেইটা মানুষ চাইছে যে ওনার হাত থেকে নিষ্পত্তি নিতে। কেন? আজকে যে জিনিসটা দমদম কেন্দ্রের মধ্যে রয়েছে, পুরোটাই পার্থ বসুর হাতের মধ্যে রয়েছে। কেন বলছি কথাটা হচ্ছে, কোনো উন্নয়নমূলক কোনো কাজ হচ্ছে না। খালি মানুষকে সকালবেলায় প্রতিশ্রুতি, বিকেলবেলায় প্রতিশ্রুতি, সন্ধ্যাবেলায় প্রতিশ্রুতি, পারিবারিক ঝামেলা ঝঞ্ঝাট মেটানোর জন্য তৈরি আছে। কিন্তু যে গরিব মানুষগুলো ওখানে আছে, তাদেরকে কিভাবে সাহায্য করে কোথা থেকে কোথায় আনা যায়, সেটার কোনো লক্ষ্য পার্থ বসুর মধ্যে নেই। সে তো সারাক্ষণ টিভি ক্যামেরার মধ্যে এবং বিধানসভার মধ্যে মমতা ব্যানার্জির পাশে থাকছেন। সে কতটা তার কেন্দ্রে ধ্যান জ্ঞান থাকবে, সেটা তো বুঝতে হবে আমাদের। না, প্রাপ্ত বসু কিন্তু বেসিক্যালি উনি তো শিল্পী মানুষ, উনি নাট্য জগতের মানুষ। ওনার নিজস্ব একটি নাট্য গ্রুপও আছেন, উনি অভিনয় করেন, লেখেন। তো আজকে ওনার যেরকম, আমাদের বলতে খারাপ লাগছে বা বলছি আমি, ওনার পেশাটা হচ্ছে নাটক এবং মানে সিনেমা জগৎ থেকে আরম্ভ করে সবকিছু। ওখানে থাকলেই মনে হয় আরো বেশি ওনার প্রাধান্য থাকতো। তো উনি তো একটা, সমীরণ দা, উনি একটা, মানে প্রাপ্ত বসুর কথা বলছি, প্রাপ্ত বসু তো একটা বড় দায়িত্ব পালন করেন, যেটা সব থেকে বড় দায়িত্ব মানে আমরা জনসাধারণ যারা আছি মনে করি, সেটা হচ্ছে শিক্ষা দপ্তর। মানে শিক্ষামন্ত্রী হিসাবে উনি এত বড় গুরু দায়িত্ব নিয়েছেন, এবং যে রাজ্যে শিক্ষা না থাকে সেই রাজ্য রসাতলে যায়। তো কি বলবেন, এত বড় দায়িত্ব ওনার কাছে? আজকে যিনি শিক্ষামন্ত্রী, তার হাতে কি আছে? কিছু নেই। আজকে বেকার বলতে পুরোটাই বেকার। আজকে যদি শিক্ষার জগৎটাকেই আলোর জগতে না আনা যায়, তাহলে কি আজকে পার্থ বসু শিক্ষামন্ত্রী হিসেবে প্রাধান্য কোন অ্যাঙ্গেলে আপনি প্রশ্ন করবেন যে আজকে পার্থ বসু এত বড় জায়গায় রয়েছেন, কিন্তু কোনো একটা শিক্ষামূলক জায়গায় কাজ, ডেভেলপমেন্ট কিচ্ছু নেই। আজকে শিক্ষিত ছেলেরা ঘুরে বেড়াচ্ছে, মাঠে ঘাটে ঘুরে বেড়াচ্ছে, চাষবাস করছে, গ্রামে গঞ্জে তো একই জিনিস হয়ে রয়েছে। আজকে সে এখানে বসে বিধানসভার হাউস থেকে উনি অর্ডার করছেন, ব্যাস, এটা কাজ হলো না। কাজটা হচ্ছে একেবারে নিচু স্তর শিক্ষা জগৎটাকে ওপর জগতে আনা। এইটাই হচ্ছে মূল উদ্দেশ্য। সমীরণ দা, এই যে প্রাপ্ত বসু তিনি শিক্ষামন্ত্রী হয়েও
দেখা গেছে যে এই যে সরকারি স্কুলগুলো একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে, সেখানে শিক্ষক নেই। এসএসসি দুর্নীতি নিয়ে সেইভাবে পরিষ্কার কোনো বার্তা বা পরিষ্কার কোনো শেপ এখনো পর্যন্ত প্রাপ্ত বসুর থেকে নেই। এই যে ঘটনাগুলো চলছে বারংবার ধরে চলছে, সমস্ত সরকারি স্কুলের পরিকাঠামো ভেঙে পড়েছে, সেগুলো কনভার্ট হচ্ছে সব প্রাইভেটাইজেশনে, এবং প্রাইভেট স্কুল রীতিমতন ডাকাতি করতে বসেছে পশ্চিমবাংলায়। লক্ষ লক্ষ টাকা নিয়ে রীতিমতন খারাপ শিক্ষা পরিষেবা দিয়ে তারা স্কুল চালাচ্ছে এই পশ্চিমবাংলার বুকে। শিক্ষামন্ত্রী কোথায় প্রশ্ন উঠছে, কি বলবেন? শিক্ষামন্ত্রী ঘুমিয়ে আছে। বাংলা কথা হচ্ছে, শিক্ষামন্ত্রী আজ পর্যন্ত একটা পুরনো স্কুলকে দাঁড় করাতে পারছে না, আজ পর্যন্ত পুরনো কলেজকে দাঁড় করাতে পারছে না, আজ পর্যন্ত কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই। কেন নেই? প্রাইভেটাইজেশনের কাছে বিক্রি হয়ে গেছে। আজকে প্রাইভেটাইজেশন কলেজগুলো স্টুডেন্টদের থেকে লুটে পয়সা নিয়ে নিচ্ছে। যার বাবার পয়সা আছে সেই আজকে পড়াশোনা পাচ্ছে। কিভাবে পাচ্ছে সেটা দেখতে হবে আমাদের সবার আগে। কেন আজকে পার্থ বসু এইতে মদকে আজকে লোকাল নেতারা তাদের সাথে যুক্ত হয়ে তোলা তুলতে আরম্ভ করেছে। প্রত্যেক দিনও তো সেই প্রাইভেট স্কুল থেকে পয়সা ওঠে। কেন আজকে প্রাইভেট স্কুলগুলোকে এত প্রাধান্য দেওয়া হচ্ছে? কেন সরকারি কলেজগুলো বন্ধ হয়ে যাচ্ছে? কেন সরকারি স্কুলগুলো বন্ধ হয়ে পড়ে আছে? কেন আজকে মিড ডে মিলের এত দুর্দশা? আজকে স্টুডেন্টরা খেতে পায় না, অমুক পয়সা কোথায় চলে যাচ্ছে, মানে সব ক্যাডার মাফিক ভাগ হয়ে যাচ্ছে, যাতে আজকে পড়াশোনা জগৎটাকে একদম শেষ বিন্দুতে নিয়ে এসে ঠেলেছে। কিন্তু সবিনন্দা, রাইট টু এডুকেশন প্রত্যেক জনের অধিকার। আমাদের সংবিধান বলছে এডুকেশন অধিকার একটা বাচ্চার। সেক্ষেত্রে দাঁড়িয়ে সরকারি স্কুল যদি এইভাবে বন্ধ হতে শুরু করে, প্রাইভেটাইজেশন হতে শুরু করে, এই লক্ষ লক্ষ টাকা খরচা করে এই যে ইংলিশ মিডিয়ামগুলো গজিয়েছে, সেখানে তাহলে কটা বাবা মারা পড়াতে পারবে? তাহলে সেই বাচ্চাগুলোর ভবিষ্যৎ কি হবে? এবং এই যে শিক্ষাটা তার অধিকার, সেই অধিকারটা কে নিশ্চিত করবে সমীরণদা? কারণ এই নিশ্চিত করার দায়িত্ব তো সরকারের, শিক্ষামন্ত্রী, শিক্ষা দপ্তরে। যে শিক্ষামন্ত্রী কালচারাল নেতা, সে তার কোনো যোগ্যতা নেই এই দপ্তরটা চালানো। কেন বলছি? আজকে যদি এই প্রাইভেটেশনে কটা বাবা মা ছেলে মেয়ে পড়াশোনা করতে পারে, কটা বাবা মা টাকা জোগাড় করে এই ভর্তি করতে পারে, এবং তারা তো লুটে পয়সা নিচ্ছে। সেই লুটটা তো তৃণমূল করছে, সেই লুট থেকে তৃণমূলের ভাগ চলে আসছে প্রত্যেক মাসে। প্রত্যেকটা স্কুল থেকে ভাগের পয়সা চলে আসছে, আর গভর্নমেন্ট স্কুলগুলো বন্ধ করে দিচ্ছে। আজকে যদি এই দশা চলতে থাকে বাংলায় আর পুনর্জন্মে কোনোদিন কোনো শিক্ষা জগৎ ফিরে আসতে পারবে না। আর কটা দিন থাকলে এই পার্থ বসুর মতো লোকের হাতে পুরো স্টেটটাই বিক্রি হয়ে যাবে, কোনো কিছু থাকবে না। দমদমে একটা বিশাল সমস্যা, বা আমরা দেখেছি এই পাতিপুকুর, তার আগে মানে এক কোমর অব্দি এক বুক করে জল জমে যায়। তাহলে কোথায় এমএলএ? কোথায় এমএলএ? ঘুমিয়ে থাকেন বাড়িতে। এমএলএ বাড়ি খুব তবে সম্ভবত দমদমে কিন্তু সমীরন্দা একটা ভালো কাজ হয়, সেটা হচ্ছে ওখানে ভালো একটা খাদ্য উৎসব হয়, খাদ্য মেলা শীতকালে। দমদমে উনি ভোটে দাঁড়ান, থাকেন উনি দমদমে, মানে লেকটাউনে থাকেন, কিন্তু উনি পাতিপুকুর দিয়ে যাতায়াত করেন না। যখন পাতিপুকুরে জল জমে তখন তিনি বাড়িতে বসে দপ্তরটা চালায়। কেন দপ্তরটা চালায়? তার গাড়িটা ডুবে যাবে ওখানটায়। আজকে গরিব মানুষগুলো ওখান দিয়ে হাঁটতে পারে না। আজকে যদি শিক্ষামন্ত্রী নিজের সংবিধানের মধ্যে যদি নিজেকে না রেখে দলের সংবিধানকে প্রাধান্য দেয়, অতএব এটাকে ধরে নিতে হবে বাংলাকে একদম লুটের রাজে নিয়ে শেষ করতে চাইছে। একদম লুট, বাংলার লুট ছাড়া কোনো শব্দ ইউজ করা যাবে না। মানে আপনি যেহেতু দমদম নিয়ে কাজ করেছেন, আপনি বলছেন যে এই 5 বছরে দমদমের কোনো উন্নতি হয়নি? একদম হয়নি, একদম হয়নি। তার আগে আমরা বড় করে খাদ্য মেলা হয়, খালি মানুষকে যদি খাইয়ে, খাদ্য মেলাটাও তো পয়সা দিয়ে হয়, খাদ্য মেলাটাও খাইয়ে পয়সা দিয়ে হয়।
মানুষকে বোকা বানানো ছাড়া মানুষকে বোকা বানানো ছাড়া কোনো কাজ ব্রাত্য বসুর হাতে নেই। দিন রাত 24 ঘন্টা মানুষকে বোকা বানাবো, খাদ্য মেলা করব, ওখানে আরো 4টা মেলা করব, এই করে মানুষকে মোটিভেট করে আজকালকার দিনের যে পড়াশোনার বাচ্চাগুলোকে ওখানে ঘুরিয়ে দিয়ে দিচ্ছে। অতএব সে দেখছে না স্কুলটা বন্ধ, বাচ্চাগুলো কোন জায়গায় পড়তে যাবে। বাচ্চাগুলো চেহারা দেখলে পরে মনে হবে অর্ধেক দিন খেতে পায় না। আজকে তাহলে মিড ডে মিল কিসের জন্য চালু করা হয়েছে? যে মিড ডে মিলটা কোথায়, মিড ডে মিলটা কি, জিনিসটা কি, বস্তুটা কি? আজকে বস্তুটা বলতে শিক্ষামন্ত্রী নিজে একদিনও কোনো স্কুল ভিজিট করেছে? দমদমে আমাদের আমলে দেখা গেছে ওখানে একবার ডায়রিয়া হয়েছিল। আমরা মানে প্রত্যেক বাড়িতে জল থেকে আরম্ভ করে ওষুধ থেকে আরম্ভ করে প্রত্যেক কটা বাড়ি ঘরকে একদম নিজেদের খপ্পরে নিয়ে কাজ করেছি। আমরা পরবর্তীকালে দেখেছি তারাও তৃণমূলকে ভোট দিয়েছে। কেন দিয়েছে আমি জানি না। কাজ করার পরও মানুষ ভোট দেয় না, এটা আমার কাছে হচ্ছে মানে নিদর্শন বলা চলে। একদম মানুষ ভোটটাকে কেন মানে তাহলে বলছেন যে কাজ করার পরও ভোট দিচ্ছে না, তাহলে কি কোথাও এই লক্ষ্মীর ভান্ডার এই ভাতাতেই মানুষ বেশি আকৃষ্ট হচ্ছে? লক্ষ্মীর ভান্ডার, আবার যুবসাথী, যেখানে যুবকদের লাইনে মানে যুবকরা চাকরি পাওয়ার জন্য চাকরির লাইনে দাঁড়াতে পারছে না, কিন্তু ভাতার জন্য ভাতার লাইনে দাঁড়াচ্ছে। আজকে যুবকদের মাথাতে 1,500 টাকা করে মাথা পিছু দিয়ে দেবে 5 বছর ধরে। সে তো লাইফ শেষ। তার বাবা মা আর কি পেল? 1,500 টাকা করে পেল। তার 1,500 টাকা কি তার সারা জীবনের ভবিষ্যৎ তৈরি হবে? এটা হতে পারে কখনো? আজকে যুব সাথী এটা কি, জিনিসটা কি? যে পড়াশোনার শিখলো না, মাধ্যমিক পাস করলো আর 1,500 টাকা দিয়ে দিলাম, মানে তোমার চাকরির জন্য আর অ্যাপ্লিকেশন করতে হবে না। তোমাকে কোথাও চাকরি বলে কিছু, তোমাকে ভাতার মাধ্যমেই বেঁচে থাকতে হবে। তুমি ওই ভাতাতেই ভাত খাবে, ওই ভাতাতেই তুমি চলাফেরা করবে, ওই ভাতাতেই জামা কাপড় পরবে, ওই ভাতাতেই তুমি স্কুল যেতে চাইলে যাবে, না হলে বাড়িতে বসে থাকো। কোনো সিক্রেট কিছু নেই। মানুষকে বোকা বানানো ছাড়া কোনো কাজ নেই, কোনো কালচার নাই। দমদমে তো আপনি অনেকটা সময় কাটিয়েছেন, অনেকটা সময় কাজও করেছেন। একটু যদি বলেন, ধরুন পরিবর্তন হলো, মানে সরকার পাল্টালো, তাহলে দমদমের অনেকগুলো সমস্যা আছে। আপনি যেহেতু জানেন, আপনি ওখানে অনেক দিন কাজ করতেন, ঠিক দমদমের যে সমস্যাগুলো সেগুলো কিভাবে সমাধান করা যায়? আমি অন ক্যামেরায় আমি বলছি আজকে, কিন্তু এতে পার্টি আমাকে কি মনে করবে আমার তাতে কিছু আসে যায় না। আমরা যখন আমাদের এমপি ছিল, বহু তৃণমূলের নেতারা সকালবেলা এসে দরখাস্ত জমা দিত। আমি দরখাস্ত জমা নিতাম যে এই স্কুলকে এত অবদান দিতে হবে, ওই স্কুলকে অত অবদান দিতে হবে। দমদমের প্রত্যেক কটা নেতা সকালবেলা এসে দাদার বাড়ির তলায় দাঁড়িয়ে যেত। আমি এক এক করে তাদের নিয়ে আসতাম, নিয়ে এসে তাদের সঙ্গে দেখা করিয়ে এক একটা করে স্কুলকে এত টাকা এত টাকা এত টাকা দান দেয়া যাবে আমরা প্রতিশ্রুতি না একদম বাস্তবে কাজ করেছি। সেখানে এখনো পর্যন্ত ঘুরে দেখলে দেখা যাবে নামটা ওখানে জলজল করছে। অনেক স্কুল যে স্কুলগুলো ভেঙে পড়েছিল, যে পুকুর ঘাটগুলো ভেঙে গেছিল, যে ব্রাত্য বসুর বাড়ির আগে যে পুকুরটা ভেঙে গেছিল, সেই পুকুরটা আমরা তৈরি করে দিয়ে এসেছিলাম। এখনো পর্যন্ত সেই পুকুরটা আছে এবং একটা শিব মন্দির ওখানে আছে। সেখানে প্রতিদিনত মারা বোনেরা পুজো দেয়। সম্পূর্ণ দমদম কেন্দ্রের উপরে যাভাবে কাজ করা আছে, আমি মনে করি এখনো পর্যন্ত ব্রাত্য বসু তার সিকিভাগ কাজ করে উঠতে পারেনি, মনে করি আমি আমাদের। আপনি বলছেন যে দীর্ঘদিন ওখানে কাজ করেছেন, তাহলে দলে যারা একনিষ্ঠ পুরনো কর্মী, আবার সেই চলে এলাম প্রথম যেটা দিয়ে শুরু করেছিলাম, ওল্ড ইজ গোল্ড, তাহলে ওল্ড ইজ গোল্ড কি দলে কোথাও প্রাপ্ত? আজকে বলতে আজকে আমাদের নেতা শ্রমিকদা, আমি যখন পার্টিতে জয়েন করেছিলাম
তখন শ্রমিকদা হচ্ছে পার্টির জেনারেল সেক্রেটারি ছিল। আজও পর্যন্ত দাদা ভাইয়ের সম্পর্ক, একটা জায়গাতে আমার দাদার সাথে একমত হতে চাই আমি, যেন পুরনো লোকেদের তুমি কাজের মধ্যে যুক্ত করে যদি তুমি দেখো ফল পাবে না, তাহলে তার পরের বছর তুমি তাদেরকে বাধ্য করে দাও, তাদেরকে রিজেক্ট করে দাও, যে তোমাদের আমরা নিয়ে আমার পার্টি জিত। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, এখনো পর্যন্ত যদি তুমি প্রত্যেক কটা কর্মীকে তুমি একদিন সবকে ডাকো ব্রিগেড ময়দানে, ডেকে বলো আমি শ্রমিক বচ্চাস বলছি এবং রাজ্য সভাপতি হিসেবে আপনারা আমাদের সঙ্গে কাজ করুন। আমাদের কোনো দলের লোক লাগবে না, কোনো পার্টির লোক লাগবে না, মানে বলছেন কোন দল বলতে অন্য দল থেকে কোনো লোক লাগবে না, নেতা মন্ত্রী কোনো নেতা মন্ত্রী লাগবে না, কোনো কিছু লাগবে না। মানে বিজেপি একা, বিজেপি পুরনোরাই একাই 100, পুরনো একাই 100। আজকে দাদা একাই 100। আমি মনে করি এখন রাহুল সিনহা যখন প্রেসিডেন্ট ছিল তখন পার্টিতে কটা লোক ঝান্ডা ধরার লোক ছিল। রাহুল সিনহার আমলেই প্রথম শ্রমিকদা বিধায়ক হয়েছিল, সেই দিনটা আমি সাক্ষী। আমি মনে করি রাহুল সিনহা মতো শ্রমিকদার মতো লোক এরা যদি একইভাবে কাজ করে, দিলীপ ঘোষকে পাশে রেখে, বাংলায় আর কোনো কাউর প্রয়োজন পড়বে না, কোনো কাউকে লাগবে না, এরাই বাংলাকে জয় করে নেবে। মানুষ ভোট দেওয়ার জন্য তৈরি আছে। আমি যা লোকের সাথে মেশা, এতগুলো জেলার দায়িত্বে ছিলাম, প্রত্যেকে চাইছে একদম ফ্রেশ ইঙ্গিতে ফ্রেশ লোক থাকবে, আমরা ভোট করে নেবো, কোনো কাউর উপর নির্ভর করতে হবে না। মানে বলতে এখান থেকেই আমি একটা একদম নির্দিষ্ট ভাবে সমীরণদা জিজ্ঞাসা করব, দল বদলুদের মানুষ বিশ্বাস করছে না, একদম বিশ্বাস করছে না। যে তৃণমূল সে বিজেপি, এটা হতে পারে না, একদম হতে পারে না। যে মানুষ একবার মাছ খায়, সে মানুষকে মাংস খাওয়ালে পরে সে আগে মাংস খাবে, মাছ খাবে না। অতএব তৃণমূল থেকে মাছ খাওয়া আর মাংস খাওয়া, সে কি বিজেপি এসে সংবিধান চেঞ্জ করে দেবে? হতে পারে না। আমাদের কেন্দ্রের নেতারাও ভুল করছে, যদি কেন্দ্রের নেতারাও আমাদের মতো লোকেদের সঙ্গে এখনো পর্যন্ত যদি কাজ করতে দেয়, আমরা মনে করি বাংলাকে আমরাই জয় করতে পারবো। আদারওয়াইজ কোনোদিন স্বপ্নই থেকে যাবে, মোদিজি পূর্ণ প্রধানমন্ত্রী হতে পারবে না। কেন পারবে না? আজ বাংলা যেহেতু নেই সেহেতু প্রধানমন্ত্রী পূর্ণ নয়। আমি মনে করি এটা আমাকে নিজে উনি বলেছিলেন, পিঠে হাত রেখে প্রধানমন্ত্রী জি আপনাকে নিজে বলেছিলেন, একদম পিঠে হাত রেখে। যদি একটা বাক্যে আমি বলি, যতক্ষণ না তোমরা আমাদের বাংলা দিচ্ছ ততক্ষণ আমি পূর্ণ প্রধানমন্ত্রী নই। একদম দাঁড়িয়ে থেকে চা খেতে খেতে আমার সাথে কথা বলেছিল, আজকে আমি কোট করলাম। এইটাই আমি, আমার কাছে জীবনে বড় পাওনা ছিল আমার কাছে। আমি না হলেও 25 বার প্রধানমন্ত্রীর সঙ্গে মিট করেছি, 25 বার কম করে। প্রত্যেকবার আমার ভাই নেমে আমাকে চিনতো, যে সমীরণ শাহকে চেনে, পিঠে হাত দিয়ে কথা বলতো। সেই ছবিও আমার কাছে আছে, যদি কারোর বিশ্বাস না থাকে সেটাও আমি দেখাতে পারি। আমি কখনো মিথ্যে প্রলোভনে রাজনীতি করি না। এখনো বলবো, দাদার হাত শক্ত করার জন্য যত পুরনো কর্মী আছে ব্রিগেডে ডেকে খালি বলুক যে আমরা শ্রমিকদা খালি তোমার পাশে আছি। কেউ বুথ খালি যাবে না, কোনো বুথ খালি যাবে না, কোনো মন্ডল লাগবে না, বুথে একটা সৈনিকও পাহারা দিয়ে আঁকড়ে ধরে রাখবে। মানুষ আমাদের ভোট দিতে চাইছে, মানুষ, আমি কিন্তু বলছি মানুষ ভোট দিতে চাইছে। সেই ভোটটা আমরা কত তাড়াতাড়ি কালেক্ট করে নিতে পারবো, তার জন্য শ্রমিকদা একবার পুরনো কর্মীদের সঙ্গে বসুক। আমাদের যদি ভুল থাকে বাদ দিয়ে দিক, তাতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু দাদা হিসেবে আমি বলবো, তার মতো যোগ্য লোক, এবং তার পাশে রাহুলদা আছে, তার পাশে শ্রমিকদা আছে, তার পাশে দিলীপদা আছে। আমি মনে করি এরা আমাদের সম্পদ, এরাই আমাদের সম্পদ। সমীরণদা, আপনি একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট বললেন, যে প্রধানমন্ত্রীজি, মানে আমাদের সবার প্রধানমন্ত্রীজি নরেন্দ্র মোদীজি, তিনি আপনার পিঠ চাপড়ে বলেছেন যে বাংলা যতক্ষণ না আমরা পাবো ততক্ষণ আমি পরিপূর্ণ হতে পারবো না, বা আমি পরিপূর্ণ প্রধানমন্ত্রী হতে পারলাম না বাংলা যতক্ষণ না পাচ্ছি। কোথাও তাহলে বাংলার উপরে তো তাদেরও একটা আশা আছে, ভরসা আছে, বাংলাকে তারা চায় বিজেপি যে বাংলা
বিজেপি ক্ষমতায় আসুক, তাহলে বারংবার এই আমরা 2021-এ যেখানে পরিবর্তনের ঝড় উঠেছিল তারপরেও হলো না। এবং একটা অদ্ভুত বিষয়, যেখানে 19-এ দিলীপ ঘোষের হাত ধরে প্রায় 18টা এমপি, তারপরে 77 এমএলএ, এত কিছু পাওয়ার পরও কিভাবে এতটা মানে গ্রাফ কমে গিয়ে, সিট কমে গিয়ে 18 থেকে 12-তে চলে এলো, 77 থেকে যত সম্ভব এখন 68 কি 69 এরকম আছে, এতটা নেমে গেল, এতটা খারাপ সিট হারালো কেন? কি মনে হয় আপনার? আমি অন ক্যামেরাতেই বলবো, আমি আজকে যদি বড় নেতা হই বা ছোট নেতা হই বা আমি কর্মী, আজকে দিলীপদা এবং সংঘ পরিবার মিলেই কিন্তু আজকে বিজেপিটাকে দাঁড় করিয়েছিল। তখন কিন্তু আমাদের দল বড় কেউ ছিল না, কোনো লোক ছিল না। আমরা 18টা এমপি পেয়েছিলাম, 77টা এমএলএ পেয়েছিলাম। তখন আমাদের কাছে কোনো দল বদলি কোনো নেতা ছিল না। তাহলে আমরা কোথাতেও ভুল করছি তো। আজকে প্রধানমন্ত্রী চাইছে বাংলাকে দখল করার জন্য। আজকে আমাদের নেতারাই কেন বাংলাকে দখল করতে পারছে না? কেন পারছে না তার মূল কারণ, আমাদের মধ্যে যারা দল বদলি ওপর ছেড়ে দিন, যারা যেরকম আছে, আমি দলে যুক্ত হবে, মুখ করতে হবে, আমি সেটাও প্রশ্ন করব না। কিন্তু আজকে আমাদের প্রধানমন্ত্রীকে যদি বাংলা উপহার দিতে হয়, যদি প্রধানমন্ত্রীকে পূর্ণ প্রধানমন্ত্রী করতে হয়, আজকে বাংলাকে শ্রমিকদের হাত থেকেই, শ্রমিকদের যদি সম্পূর্ণভাবে এই 18 থেকে 77কে একদম 100% মোদিজির হাতে পৌঁছে দেবে বাংলাকে, একদম এ পূর্ণাঙ্গ প্রধানমন্ত্রী হবে। এইটা হচ্ছে, আমি যবে শুনেছিলাম আজ থেকে 10 বছর আগে, আমার পিঠ থাপড়ে বলেছিল। আজকেও আমি মনে করি বাংলা তৈরি আছে, একদম বাংলার মানুষ তৈরি আছে, বাংলার কর্মীরা তৈরি আছে, আনাচে কানাচে কোনাচের লোক তৈরি আছে। আমরা খালি এটাকে কালেক্ট করার জন্য তৈরি। একদিন খালি শ্রমিকরা সম্পূর্ণ পুরনো কর্মীদের সঙ্গে একদিন যদি ডাকে, সব কর্মীরা প্রধানমন্ত্রীর স্বপ্নকে পূরণ করার জন্য আর কাউকে লাগবে না, কোনো দল বদলি কোনো নেতাই লাগবে না। একদম বাস্তব না হলে আমাদের মতো নেতাকে বাধ্য করে দিয়ে পরবর্তীকালে নিজের মতো করে নেবে, তাতে আমাদের কোনো দুঃখ নেই, কোনো দুঃখ নেই। মানে আগামী দিন পুরনোর হাত ধরেই পরিবর্তন সম্ভব, এটাই বলতে চাইছেন? পুরনো লোকেদের হাত ধরেই এটা সম্ভব। আদারওয়াইজ আমাদের কাছে এটা স্বপ্নই থেকে যাবে। আদারওয়াইজ আমরা প্রধানমন্ত্রীকে এই উপহারটা দিতে পারবো না। বাংলাটাকে উপহার দিতে গেলে একদম আমাদের ফুল টিমটাকে, একেবারে যত কম কর্মী আছে সবকে মাঠে নামিয়ে কাজ করতে হবে। কোনো দল বিরোধী কোনো জায়গা এখানে রাখলে চলবে না। এখানে মানুষ ভোট দিতে চাইছে না, দল বিরোধী লোকদের ভোট দিতে চাইছে না। আমি কি করে জোর করে তাকে বলবো যে না ভোটটা দিন প্রধানমন্ত্রীকে? এই কথাটা বলার মতো সাহস আমাদের নেই। কেন এরকম মনে হচ্ছে যে দল বদলুদের দিতে চাইছে না? বা আপনি যদি কোনো মানুষের কাছে গিয়ে আবেদন করেন, তারা সেই আবেদনে সাড়া দেবে না কেন? আমি আমার ছোট্ট ধারণাটা আমি বলছি। বরানগর কেন্দ্রে উপনির্বাচন হলো, আজকে এখানকার সয়েল চেঞ্জ করে বাইরের সয়েল থেকে এনে দেওয়া হলো। আজকে আমাদের লোকেরাই আমাদের ভোট দেয়নি, গ্যারেন্টি দিয়ে বলে দিতে পারি এখানে বসে। কেন ভোট দেয়নি? যেহেতু সয়েলের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, সে তো বাইরের লোক। সে এত বড় একটা মাপের নেতা, তার এলাকায় সে সব থেকে বড় নেতা জাহির করছে, সে বরানগরে এসে কি করবে? তাহলে বরানগরে কি মাটিতে নেতা নেই? বরানগর কি পুরো নেতাবিহীন, কর্মী নেই বরানগরে? না কর্মী ছাড়া বরানগরে? আমার মনে হয় দিল্লিকে ভাবতে হবে শ্রমিকদের হাত ধরে, যেন মানে দল বিরোধী কার্যকলাপ থেকে দূরে থাকতে। যদি এইটাকে করে, এইবারও আমরা 26-এ বাধ্যই থেকে যাব। কোনোভাবেই আমরা এটাকে কভার করতে পারবো না। প্রধানমন্ত্রীকে আমরা উপহার দিতে পারবো না। এবং আমার জীবন দশাতে প্রধানমন্ত্রী এইবার যদি আমরা ঝান্ডা না দেখাতে পারি, মানুষ যদি না দেয়,
আর জীবনে কোনোদিন বাংলায় বিজেপি ঝান্ডা থাকবে বলে আমার মনে হয় না। বিজেপি ঝান্ডা থাকবেই না বাংলায়। অসংখ্য ধন্যবাদ সমীরণ দা, আপনি অনেক অভিজ্ঞতা শেয়ার করলেন, আপনি নিজে মাঠে ময়দানে কাজ করেছেন, আপনার প্রচুর অভিজ্ঞতা, আপনি সেটা শেয়ার করলেন, আমাদের দর্শক বন্ধুরা শুনলো। আগামী দিন দেখাই যাবে ভোট বাক্সে কি হয়। একদম। নমস্কার। নমস্কার।